দর্শক, আপনাদের সকলকে ঈদ মুবারক এবং স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল 24-এর বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্টস সাফল্যের গল্প পাওয়ার বাই ভাইয়া হোটেল। আপনাদের সাথে আছি আমি ইফতেখার আলম। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের পথিকৃৎ এবং এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি একাধারে কাজ করে চলেছেন জনাব এনায়েতুর রহমান, সিইও এবং প্রেসিডেন্ট উল্কাসেম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যাত্রাপথটা আপনার আসলে কেমন ছিল, সেখান থেকে তুলনা করে এখনকার সময়ে এসে যখন বড় একটা ব্যবসা এবং নতুন জিনিস নিয়ে এগোচ্ছেন, এই ঈদ আর ছোটবেলার ঈদ পার্থক্যটুকু কেমন থাকে? ছোটবেলাটা আমার খুবই ইন্টারেস্টিং একটা ছোটবেলা কেটেছে। আমার জন্ম হয়েছে নোয়াখালী, বাট আমার স্কুল শুরু হয়েছে করাচি, পাকিস্তানে। এবং ছোটবেলায় আমার কিন্ডারগার্টেন থেকে 6th গ্রেড পর্যন্ত প্রত্যেক বছর স্কুল বদলাতে হয়েছে। এবং শুধু বদলানো না, আমি যেমন করাচিতে 2 বছর পড়াশোনা করেছি, তারপর ঢাকায় এসে দেখলাম যে বাংলা জানি না, বাংলা শিখতে হয়েছে। তো ঢাকাতেও আমি 3টা স্কুলে পড়েছি, চার্চ স্কুল, তারপরে তেজগাঁ পলিটেকনিক স্কুল, স্টাফ ওয়েলফেয়ার প্রাইমারি স্কুল, তারপর কুমিল্লা চলে গেলাম। বিরাট ট্রানজিশন। কুমিল্লায় ক্লাস 5-এ পড়লাম কুমিল্লা মডার্ন স্কুল, দেন 6 আমি কুমিল্লা জেলা স্কুল। সো করাচি থেকে কুমিল্লা, এই যে ট্রানজিশন, প্রত্যেক বছর নতুন মুখের সাথে দেখা, নতুন করে বন্ধু করা বা নতুন লোকের সাথে পরিচয় হওয়া, ওই সময়টা একটা খুব ইন্টারেস্টিং সময় ছিল। ঢাকাতে জনসংখ্যা অনেক কম ছিল, ঈদগুলো খুব আনন্দ কেটেছে। পাকিস্তানেও ঈদ করেছি, ওই সময় ঈদটাও বেশ ভালোভাবে কেটেছে। ছোটোবেলার অনেক সুন্দর স্মৃতি আছে, এটা আমি বলবো। আমি যখন বেড়ে ওঠার ভিতরে কুমিল্লা থেকে পাশ করে ঢাকা কলেজে চলে এসেছি, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে, বিগ ট্রানজিশন। সেখান থেকে বুয়েটে চলে গেলাম। বুয়েটেও ইট ওয়াজ ভেরি কম্পিটিটিভ। বুয়েটে গেলাম এবং বুয়েটে একটা ঝড়ের মতো একটা সময়ের মধ্যে চলে গেল, প্রায় লেস দেন 4 years। আমরা 4 বছরের কম সময় ভিতরে বেরিয়ে গেছি, যদিও আমাদের সময় দেশে অনেক কিছু রাজনৈতিক পরিবর্তন হয়েছে, 75-এর পরিবর্তন, ওরকম টাইম আমরা বুয়েটে ছিলাম। সো বুয়েট থেকে পাশ করেই আমি দেশ ছেড়ে চলে গেছি। আমি দেশে কোনো দিনও কাজ করা হয়নি। সো আমার লাইফটা ছিল অলওয়েজ একটা চ্যালেঞ্জিং, অ্যান্ড আই লাভ চ্যালেঞ্জিং ওয়ার্ক আর কি। সেজন্য হয়তো বা সাহস বেড়েছে, একটা কিছু করেছি, অ্যান্ড অল দিস থিংস আর কি। পুরোটা সময়ের জার্নিটা কিন্তু একটা রোলার কোস্টারের। সেটাকে স্টেবল করার জন্য দেশের বাইরে গিয়ে কী পেলেন, কী দেখলেন এবং সেটাকে কীভাবে এখন জীবনে এসে ব্যবহার করতে পারছেন? আমেরিকাতে যখন পড়াশোনা করতে গেলাম, বিগেস্ট চ্যালেঞ্জ আমি ফেস করলাম যে বুয়েটে যা পড়াশোনা করেছি, লিটারালি ওগুলো পড়াশোনা খুব একটা কাজে দিচ্ছিল না। কিছু কিছু কাজে দিয়েছে, যেহেতু আমি ওখানে পড়াতাম, আন্ডার গ্র্যাডে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম। বাট বিগেস্ট চ্যালেঞ্জ ছিল যে সেমিকন্ডাক্টরের আমার গোড়াপত্তনটা কিন্তু আমার ইউনিভার্সিটি অরেগন স্টেটে হয়েছে, যেখানে দেখলাম যে অনেক কিছু শেখার আছে, শেখার কোনো শেষ নাই। সো আমরা আমাদের বুয়েটের এডুকেশনটা মোর পাওয়ার ওরিয়েন্টেড, পাওয়ার সেন্ট্রিক ছিল, যেহেতু পাওয়ারের এখানে ডিমান্ড ছিল। কিন্তু ওখানে গিয়ে পুরা জিনিসটাকে আমাকে নতুনভাবে চিন্তা করতে হয়েছে। ওই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে ওগুলোকে ভুলে যাই, নতুন জিনিস শিখি। এবং যেটা আমেরিকাতে যে আমার চোখটা খুব ভেরি আই ওপেনার, আমি যেটা বলবো সেটা হলো যে একটা প্রবলেম কীভাবে সলভ করে, একটা এডুকেশনের সাথে সেই এডুকেশনটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করি, বা আমি একটা জিনিস শিখবো যদি আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এই ডিগ্রি সেন্ট্রিক চিন্তা না আর কি। যদিও আমাকে আমার মাস্টার্স ওখানে কমপ্লিট করতে হয়েছে, বাট তার অনেক আগে আমি চাকরি পেয়ে গেছিলাম। একটা কারণ হলো যে আমি এএমডিতে জয়েন করেছি বিফোর আই গ্র্যাজুয়েট। অ্যাকচুয়ালি জয়েন করিনি, মানে অফার পেয়েছি। সো আই হ্যাড টু কাম ব্যাক টু ইউনিভার্সিটি। আমি কোয়ার্টার সিস্টেমে ছিলাম, আমার কিছু এক্সট্রা কোর্স নিয়ে আমার ডিগ্রি, যেহেতু আমার জুনে গ্র্যাজুয়েট করার কথা ছিল, আমি মার্চে গ্র্যাজুয়েট করে যে এএমডিতে জয়েন করেছিলাম, বিকজ এএমডি নিডেড মি সো ব্যাডলি। সো এই জিনিসগুলো একটা ভেরি ইন্টারেস্টিং। আর এএমডিতে আমি কাজ করেছি দীর্ঘ 11 বছর, বিভিন্ন সময় আপ অ্যান্ড ডাউন। সেখানেও আমি বেশ কিছু শিখছি। এত বড় প্রতিষ্ঠান থেকে কাজ করে নিজের জায়গায় নিজের প্রতিষ্ঠান এবং নিজের সন্তানের মতন একটা প্রতিষ্ঠানকে গড়ে তোলা, আবার তাও নিজ দেশে এসে, পুরো পথটারে জার্নিটুকু আপনার কাছে জেনে নিতে চাই। ইন 90s আমি দেখেছি যে চায়না কিন্তু কিছু ছিল না, ইন্ডিয়া কিছু ছিল না। এবং ইন্ডিয়া চায়নার যে মানে গ্রোথ দেখলাম, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিডস লট অফ পিপল। এবং আমাদের এশিয়ান কান্ট্রি ছাড়া চলবে না। কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, তারপরে আসছে চায়না, ইন্ডিয়া, দ্যার আদার কান্ট্রিজ, মালয়েশিয়া। এত কিছুর ভিতরে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করেছে, যে বাংলাদেশ মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই, বাংলাদেশের কোনো প্রস্তুতি নাই। বাংলাদেশ ডেফিনেটলি গার্মেন্টসে অনেক ভালো করেছে, দ্যাটস ফাইন ইন 80s, বাট 90s-এ আমি অনেকবার ঢাকা এসেছি। আমার ওয়াইফের খুব ইচ্ছা ছিল দেশে ব্যাক করা, কিন্তু দেখলাম যে বিশাল গ্যাপ, নলেজের গ্যাপটা অনেক বেশি। সো সেই জন্য আমি
অনেকগুলো অ্যাটেম্প নিয়ে পরে চিন্তা করলাম যে আমাকে নিজেকেই আসতে হবে। এই 2007-এ এই জন্য আমি দেশে চলে এসেছিলাম। দেশে চলে এসে 4 জন ইঞ্জিনিয়ার নিয়ে এই জার্নিটা শুরু করেছি। আর আমার মেইন যেটা চিন্তাধারা আমার মধ্যে ছিল সেটা হলো যে মার্কেটটা গ্রো করতেছে, মার্কেট যদি গ্রো করে, মার্কেট গ্রো করলে ডিমান্ডটা গ্রো করবে, ডিমান্ড গ্রো করলে এই চিপগুলো ডিজাইন করার জন্য অনেক লোকের দরকার, এবং যদি ইন্ডিয়া সাপ্লাই করতে পারে, চায়না সাপ্লাই করতে পারে, হোয়াই নট বাংলাদেশ। অনেকের সাথেই কথা বলা শুরু করলাম, আইসিটি মিনিস্ট্রি থেকে শুরু করে গভর্নমেন্টের সাথে, বিভিন্ন এনটিটির সাথে, ইউনিভার্সিটির সাথে অনেকে এনকারেজ করেছে। আমি এটা বলবো না যে এনকারেজ করেনি, দেয়ার আর লট অফ পিপল যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি থেকে এসে এখানে টিচিংয়ে ঢুকেছিলেন, ওনারা এনকারেজ করেছেন। তো আমি 4 জন দিয়ে যখন শুরু করেছিলাম, আমি এই ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্টকে খুব প্যাট্রোনাইজ করতে হয়। তো এই জিনিসটা গভর্নমেন্টকে বোঝাতে পারিনি, মানুষকে বোঝাতে পারিনি, এমনকি আমাদের বেসিসকে বোঝাতে পারিনি। তো সেমিকন্ডাক্টর একটা ইন্ডাস্ট্রি যে হতে পারে, বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝানো আমার জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল। বিকজ ওনারা ঠিক, কারণ এই কাজটা খুব কমপ্লেক্স, অতএব অনেকে বুঝেও না এই কাজটা, বিজনেস মডেলটা কী হওয়া উচিত, কীভাবে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, অল দোজ থিং, ওই আইডিয়াটা ছিল না। সেই জন্য ইট ওয়াজ নেভার বিন এ গভর্নমেন্টস প্রায়োরিটি। যদি আমাদের গভর্নমেন্টের টপ থেকে বুঝতো জিনিসটা, তাহলে যেটা সুবিধা হতো, ওনারাই আমাকে ডাকতেন যে আপনি তো সিলিকন ভ্যালি থেকে এসছেন, যেটা চায়নায় করেছে, ইন্ডিয়া করেছে, আদার প্লেসেস করেছে। সেটা আমাদের দেশে আনফর্চুনেটলি হয়নি। ডিগ্রির চেয়েও নলেজ সেন্ট্রিক চিন্তাটা করতে হবে, প্রবলেম সলভিং চিন্তা করতে হবে, নতুন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইনোভেশনের চিন্তা করতে হবে। আমাদের দেশে খুব বেশি একটা ওইভাবে ইনোভেশনটা হয়নি, এবং যেহেতু এটার মধ্যে অনেক সমস্যা আছে, যেমন আমাদের এডুকেশন সিস্টেম থেকে আনবে সব কিছু ডিসকাস করতে হবে। সো এই জিনিসগুলো আমি দেখলাম আসার পরে, যে একটা ওয়ার্কফোর্স তৈরি করা যারা ফোকাস থাকবে, পরিশ্রম করা শিখবে, প্রবলেম সলভিং কথা শিখবে, নতুন জিনিস অলওয়েজ লার্ন করার জন্য উদ্বুদ্ধ হবে, এই জাতীয় একটা ওয়ার্কফোর্স আমাদের দেশে তৈরি করা খুব দরকার ছিল। আপনার এই জার্নিটা এখন পর্যন্ত যে বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এখানের মধ্যে এসে চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তনের কথা বললেন, সেটিকে আসলে সংশ্লিষ্ট মহলকে বোঝানো যাচ্ছে কিনা যে আসলে সার্টিফিকেট চিন্তা বা সার্টিফিকেট কেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে এসে আমাদের পড়াশোনা কেন্দ্রিক চিন্তার দিকে বেশি মনোযোগ দিতে হবে? এটা তো আমি কন্টিনিউয়াস বলতেছি, আমি যে কোনো জায়গায় যাই, যে কোনো ইভেন ইউনিভার্সিটিতে যাই, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করি। বাট যারা বিশেষ করে যারা ডিসিশন মেকার আমাদের দেশে, তাদেরকেও যে কোনো ফোরাম আমি চান্স পেলেই কথাগুলো বলি। কথা হলো যে ওনারাও হয়তো বুঝেন, কিন্তু এটাকে হাউ টু গো অ্যাবাউট ইট, এটা কী করা দরকার, এটা একটা আমূল পরিবর্তন দরকার আমাদের এডুকেশন। যেমন প্রাইমারি স্কুল থেকে শুরু করতে হবে, যে একটা ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যান্ড সেটাকে কীভাবে অ্যাপ্লাই করে বা সেই নলেজটা কাজে লাগে কেন, এই জিনিসগুলো দেখানো। তারপরে আমি যেটা অলসো মনে করি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিতরে কোনো সামঞ্জস্য নাই। যেমন ধরেন, আমি বাংলাদেশে যদি বছরে 100 পাওয়ার ইঞ্জিনিয়ার দরকার হয়, আমি যদি 1000 তৈরি করি, এটা তো কোনো মেক সেন্স করে না। তাহলে আমাদের যে ইউনিভার্সিটির যে কোর্স অফারিংগুলো, সেটার সাথে সেটা কে কোঅর্ডিনেট করতেছে? যে আপনারা যে এতগুলো গ্র্যাজুয়েট বের করে দিচ্ছেন, আপনারা খালি একটা ডিগ্রি ধরাই দিলে তো ছেড়ে দিলে হবে না। এই কোথায় যাবে জব মার্কেট? ওয়ার্ল্ডের জব মার্কেট, বাংলাদেশের জব মার্কেট, ওয়ার্ল্ডের জব মার্কেট, এই এলাকায় কি গ্রো করতেছে? তাহলে আমরা এতগুলো লোক প্রডিউস করতেছি কেন? এবং দেখা গেল যে হয়তো যেই সাবজেক্টে পড়াশোনা সে অন্য কিছু উপরে কাজ করতেছে, যেহেতু জব পাচ্ছে না, এটা আর কি। সো এই জিনিসগুলো অ্যাওয়ারনেসটা খুব দরকার বাংলাদেশে। এই অ্যাওয়ারনেস আসলে কিভাবে বিল্ড আপ হবে সেই বিষয়ে আপনার কাছ থেকে আরও শুনে নেব ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্স সাফল্যের গল্প পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফেরত এসে আমরা আবার আমাদের গল্পে ফিরে যাচ্ছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্স সাফল্যের গল্প পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল। আমাদের সাথে কথা বলছেন এই মুহূর্তে সেমিকন্ডাক্টর শিল্পের পথিকৃৎ উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান। এই মুহূর্তে এসে গত 2-3 বছরের মধ্যে উল্কাসেমি যে ধরনের উল্লম্ফন বা সাফল্য এসেছে, সে সাফল্যটাকে আপনি কিভাবে বিবেচনা করছেন? আমার যেটা মনে হয়, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি গ্রো করবে, এটা গ্রো করছে। বাংলাদেশে আমরা ইনিশিয়ালি, এখন আমাদের 600-র উপরে ইঞ্জিনিয়ার আছে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশে 500-র উপরে। আমরা এটাকে বলি উল্কাসেমি এখন মোস্টলি ডিজাইন সার্ভিসটা প্রোভাইড করতেছে। আমরা এখন দেখতেছি হাউ ক্যান উই প্রোভাইড সলিউশন প্রোভাইডার। যেমন এআই ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে, যেখানে অনেকগুলো স্পেসিফিক আইপি হয়তো লাগবে ইন্ডাস্ট্রি, এবং সেটার জন্য আমরা কীভাবে ভ্যালু অ্যাড করতে পারি এবং আমাদের আরও গ্রো করতে পারি।
সো ওই 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 চিন্তাধারার মধ্যে আমরা যাচ্ছি। জিও পলিটিক্যালি অনেক কিছু হচ্ছে। জিও পলিটিক্যালি এমনি সেমিকন্ডাক্টর 3টা ক্যাম্পে ভাগ হয়ে আছে। বাংলাদেশের প্রসপেক্টে আমরা কিভাবে সবার সাথে কাজ করতে পারি, প্লাস এই যে এখন ইদানিং যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের জন্য এই প্রত্যেক ইন্ডাস্ট্রি হয়তো এফেক্ট করবে, ইকোনমিক্যালি এফেক্ট করবে। সেমিকন্ডাক্টরও এর ব্যতিক্রম না, কারণ সেমিকন্ডাক্টর ইনভেস্টমেন্ট হয়তো অন্য জায়গা থেকে আসতো, আরব কান্ট্রি থেকে আসতো, ওগুলো হয়তো কমে যেতে পারে, আমরা জানি না, আমরা খুব ক্লোজলি মনিটর করতেছি। কিন্তু ওভারঅল ট্রেন্ডটা কিন্তু হাই, এবং সেই জন্য আমাদের কন্টিনিউয়াসলি এটা দেখতে হচ্ছে যে কিভাবে আমরা নিজেদেরকে অ্যালাইন করতে পারি উইথ অল দ্য চেঞ্জেস। টেকনোলজি যেহেতু হবে, যেমন এআই ইনফ্রাস্ট্রাকচারের জন্য ডেটা সেন্টার হবে, ডেটা সেন্টার এইগুলো খুব স্পেশালাইজড ডেটা সেন্টার, এটার জন্য সমস্ত চিপ নতুন করে ডিজাইন করতে হচ্ছে, নতুন চিপ করতে হচ্ছে, পাওয়ার যে রিকোয়ারমেন্ট এগুলো সলভ করতে হচ্ছে হার্ডওয়্যার সাইডে। অফকোর্স সফটওয়্যারে অলসো সাইবার সিকিউরিটি থেকে আরম্ভ সব কিছু এআই রিলেটেড কাজগুলোর অনেক গ্রোথ হবে। সেজন্য আমরা ফ্রম দ্য সেমিকন্ডাক্টর পার্সপেক্টিভ দেখতেছি যে আমরা নিজেদেরকে কীভাবে অ্যালাইন করতে পারি। নাও কামিং ব্যাক টু দ্য টেকনোলজি, ইভেন তো আমরা দেরিতে শুরু করেছি বাংলাদেশে, আমরা কিন্তু ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজিতে ঢাকায় বসে কাজ করতেছি, হুইচ ইজ 1.2 ন্যানোমিটার। এটার অনেকগুলো কারণ আছে, যেহেতু আমরা উই কন্টিনিউয়াসলি পুশ আওয়ার কাস্টমার ফর চ্যালেঞ্জিং ওয়ার্ক অ্যান্ড উই ওয়ান্টেড টু অ্যালাইন আওয়ারসেলফ উইথ অল দ্য টেকনোলজিক্যাল যে চেঞ্জগুলো হচ্ছে ওটার সাথে কাজ করা। কারণ ওটা না করলে বিশেষ করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বিজনেসে থাকা খুব ডিফিকাল্ট। যখন দেখেন যে এই উল্কাসেমি থেকে বের হওয়া ডিজাইনের চিপগুলো বাজারে চলছে এবং আপনাদের কাছে আছে, তখন কীরকম মনে হয় যে ফিলিংসটা আসলে কেমন? ফিলিংটা গুড। আমাদের যেটা হয়েছে যে আমাদের ডেফিনেটলি প্রোডাক্ট অনেক জায়গায় যাচ্ছে। আমরা এমডির জন্য কাজ করি, আমরা অ্যাপলের জন্য কাজ করি, আমরা অনেক বড় বড় কাস্টমারের জন্য কাজ করি। অনেক কিছু আমরা কনফিডেন্সিয়াল কী কাজ করি বলি না আমরা কাউকে, বাট এগুলা তো বাজারে বিক্রি হচ্ছে, এগুলা বাজারে একদম লেটেস্ট অনেক জায়গাতে হচ্ছে। সিপিইউ, জিপিইউ, আমি একটু নাম বলতে পারি, দ্যারা সার্টেন থিংস আমরা কাজ করেছি, আমাদের কোম্পানি অ্যাওয়ার্ড দিয়েছে ওদের জন্য কাজ করার জন্য। সো আমরা ঢাকা থেকে ভালোই কাজ করছি, আমাদের মাশাআল্লাহ ছেলেরা দে আর ডুইং ভেরি গুড, এবং কাস্টমারও হ্যাপি। কাস্টমার হ্যাপি না থাকলে আমরা একদিন ব্যবসায় থাকতে পারতাম না। ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমাদের সাফল্যটা আসলে কত বছর ধরে আপনারা যে কাজটা বলছেন সেই কাজটা আসলে করে যাচ্ছেন, আর এই সময়ের মধ্যে ডিজাইনিংয়ের বড় ধরনের কোনো পরিবর্তনের সাথে বাঙালিরা অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানটা যুক্ত কীরকম হয়েছে? আমরা ডিজাইন সার্ভিস করি, ডিজাইন সার্ভিস থেকে যেটা আমরা লার্ন করার চেষ্টা করছি যে ডিজাইনগুলো কীভাবে হচ্ছে। সো দের আর সার্টেন ক্রিটিক্যাল ডিজাইনগুলো আমরা নিজেরাও বোঝার চেষ্টা করি। এই জন্য এটাকে বলে আইপি, যে আইপিগুলো ডিজাইন করা যায় কি না বা সেই রিলেটেড কোনো কিছু। এই জন্য ভ্যালুয়েশন কথাটা আসতেছে যে আমরা নিজেরাও কিছু ডিজাইন করব, কাস্টমার সাথে ডিজাইনে কাজ করতেছি। দের আর লট অফ চ্যালেঞ্জিং কাজ আমাদের আছে, ওদের সাথে আমরা নিজেরাও কিছু জিনিস ডিজাইন করব। এটার আমি মনে করি যে আমরা এটার জন্য মার্কেট দেখতেছি এবং ডেফিনেটলি আমরা এটার ব্যাপারে এনগেজ হব আর কি। সম্ভাবনা আছে বাংলাদেশে এটা করা সম্ভব, এবং বাংলাদেশে না, আমরা যেহেতু গ্লোবাল পার্সপেক্টিভে আছে, আমাদের ইউএসএতে ভেরি সলিড টিম আছে, সিলিকন ভ্যালিতে আমাদের কানাডায় টিম আছে, ইন্ডিয়াতে টিম আছে, আমরা সবার সাথেই কিন্তু একসাথে কাজ করতেছি অ্যাজ এ টিম। হয়তো দেখা গেল সিনিয়র মেম্বার যারা আর্কিটেকচার করার মতো লেভেল ইউএসএতে আছে, বা একটা জিনিস ইমপ্লিমেন্ট, এনি প্রবলেম ক্যান বি সলভ। ইউএসএ আমাদের অনেক নন বাংলাদেশি আছেন, কাজ করতেছে। সো বাঙালিদের পজিশনও ভালো, খারাপ না। আই থিঙ্ক সেই তুলনায় আমরা ভালোই করতেছি। আগামী দিনগুলোতে পরিবর্তনের যে ধারাটুকু আসবে সেটি আসলে আমাদের সাফল্য এবং সফলতা দুইটাই কি বজায় থাকবে, কিংবা আমরা যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করব সেটা কি পার করতে পারবো? অ্যাজ লং অ্যাজ আমরা চ্যালেঞ্জগুলো নেই এবং কাজ করি, না করতে পারার কিছুই নেই। এটার কন্টিনিউয়াসলি অল দোজ চেঞ্জগুলোকে মনিটর করতে হয়। যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ অলওয়েজ ইভলভিং উইথ নিউ টেকনোলজি, নিউ থিং, নিউ অ্যাপ্লিকেশন, এবং সেইগুলো শিখতে হয় খুব তাড়াতাড়ি। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এমন না যে আমি একটা জিনিস শিখে ফেললাম, আমি এটাকে কুকি কাটার মতো ইউজ করতে থাকলাম। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইজ নট লাইক দ্যাট। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইজ কন্টিনিউয়াসলি ইভলভিং, অ্যাপ্লিকেশন ইভলভিং, টেকনোলজি ইভলভিং, দেয়ার আর হোল বাঞ্চ অফ থিংস আর ডুইং। এই যে আপনার বিভিন্ন রকম কম্পিটিশনাল চ্যালেঞ্জ হতেছে, যেমন ডাটা সেন্টার এখন পাওয়ারের চ্যালেঞ্জ হতেছে, এগুলো নিয়ে প্রত্যেকে এখন কাজ করতেছে, বহু লোক কাজ করতেছে। যে নিউ জেনারেশনকে কমপ্লিটলি ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। দে হ্যাভ টু learn to work hard, they have to learn math and science and problem solving, and এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কুইকলি। আমি এটা পারবে না, পারার কোনো কারণ নাই। অ্যাডাপশনটা খুব তাড়াতাড়ি হতে হবে,
এই এই ইন্ডাস্ট্রিটা কন্টিনিউয়াসলি লার্নিং অ্যান্ড অ্যাডাপশনের সাথে আগাতে হবে। এটা কোনো লাইক এনি ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি না যেখানে আমি একটা রুটিন কাজ করব ডেইলি, একবার শিখে ফেলছি এখন মোটামুটি কমফোর্ট জোনে এসে গেছি। ইট উইল নট বি লাইক দ্যাট। আমাদের দেশে যারা স্থানীয় পর্যায়ে উৎপাদন করে থাকে, মোবাইল থেকে শুরু করে ঘরের গৃহস্থালী সব জায়গাতে যেহেতু সেমিকন্ডাক্টর বা চিপের ব্যবহার হচ্ছে, এসব প্রতিষ্ঠানগুলো আসলে নিজেদেরকে যখন দক্ষ কিংবা সঠিক উপায়ে ওই পদগুলোতে যেতে চায়, তখন আপনাদের উপর নির্ভরতা কতটুকু থাকে বা আপনাদের উপর নির্ভরতা আগামীতে বাড়বে কিনা? আমরা যদি আমাদের দেশে, মোবাইলটা একটু কমপ্লেক্স জিনিস, আমরা যদি সিম্পল সে টয়, একটা বাচ্চাদের টয় হোক বা কোনো কিছু হোক, আমরা কিছু প্রোডাক্ট যদি এমনভাবে তৈরি করি যে আমাদের দেশে একটা অ্যাপ্লিকেশন আছে, ওই চিপগুলো তো আমরা ইজিলি ডিজাইন করতে পারি। ওই চিপগুলো খুব ইজি টু ডিজাইন, বিশেষ করে কনজিউমার লেভেল অনেক চিপগুলো। এখন এটা হয় কি, চায়না ইজ প্রডিউসিং সাচ এ বিগ নাম্বার, চায়নার ফ্যাব আছে, সব কিছু আছে, চায়নার সাথে কেউ কম্পিট করতে পারতেছে না সেই চিপে। তো সেটা যেটা করি আমরা চায়নার সাথে আমরা কাজ করি, চায়নাদের ডিজাইন আমরা করি, ভ্যালু এডিশন। আমি চায়নায় গেছিলাম। সো লোক দরকার কিন্তু প্রত্যেক জায়গায়। সো আমাদের দেশের কোনো একটা অ্যাপ্লিকেশনে কোনো প্রোডাক্ট বানানো, হয়তো বা চায়না, আমি একটু গুড এক্সাম্পল দিই, বিকজ চায়না মেক্স লট অফ কনজিউমার প্রোডাক্টস আর কি। ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করা, যেটা আমরাও ভ্যালু এডিশন করলাম, ওরাও ভ্যালু এডিশন করলো, ওদের কস্ট বেড়ে যাচ্ছে, আমরা নিজেরা চিপ এখানে ডেভেলপ করলাম, এবং এই প্রোডাক্টগুলো আমরা গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করব, ইনক্লুডিং বাংলাদেশ। সেখানে হয়তো বা আমাদের ভ্যালু এডিশনটা হবে, কারণ আমাদের প্রত্যেকটা চিপ গ্লোবালি যাচ্ছে। সো ওয়াই নট দ্য চিপ দ্যাট উই আর থিঙ্কিং অফ বাংলাদেশ মার্কেট, উই ক্যান অলসো লুক ইন টু মার্কেট আউটসাইড বাংলাদেশ। আই থিঙ্ক সো। আমি খুবই আশাবাদী। আমি মনে করি যে আমরা যদি এই সুযোগটা নেই, যে এই গ্রোথটা হবে, বাংলাদেশে আমাদের পপুলেশন ডিভিডেন্ড আছে, আমাদের বিশাল ইয়াঙ্গার জেনারেশন, ইয়াং ফোর্স আছে, শুধু তাদের ভিতরে আমি চাই একটা অংশ পরিশ্রম করুক। উই নিড সাম টেকনিক্যাল লিডার, যারা একটা এক্সাম্পল হয়ে থাকবে দেশের জন্য, যেটা উদ্বুদ্ধ করবে অন্যান্য পরের জেনারেশনদেরকে টু ওয়ার্ক হার্ড অ্যান্ড লুক আপ টু দেম, যে হ্যাঁ এই কাজগুলো করলে আমরা একটা সাকসেস স্টোরি করতে পারবো। যে আশাবাদটুকু আপনি ব্যক্ত করেছেন, আমি আশা করছি সেই আশাবাদটুকু নিয়ে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প আরও অনেক দূরে এগিয়ে যাবে। জনাব ইনায়েতুর রহমান, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্ট সাফল্যের গল্প, পাওয়ার বাই ভাইয়া হোটেল, আজ এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।